আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকে একটা আত্মিক যাত্রার গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। বন্ধু অনিন্দ মামুনকে নিয়ে আমি গিয়েছিলাম নবীর দেশ সৌদি আরবে। ঢাকা থেকে আমরা প্রথমে গিয়েছিলাম জেদ্দায়, সেখানে ছিলাম 5 দিন। ঘুরে দেখেছি জেদ্দার অলি গলি, গোল্ড মার্কেট থেকে শুরু করে কল্লাকাটা মসজিদ, এমনকি মা হাওয়া আলাইহিস সালামের কবর, সবকিছু চষে বেরিয়েছি। এবং দিন শেষে আমরা চলে গেছি রহমানের অতিথি হয়ে মক্কায়। এই ভিডিওর মাধ্যমে জেদ্দার কিছু দর্শনীয় স্থান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আল কাসির। আজকে আমার গন্তব্য হচ্ছে ঢাকা থেকে জেদ্দা। ইউএস বাংলার ফ্লাইটে করে ঢাকা থেকে জেদ্দা যাচ্ছি। এই যাত্রায় আমার সফরসঙ্গী হচ্ছে আমার বন্ধু ভাই অনিন্দ মামুন। হ্যালো, আমি অনিন্দ মামুন, চিকিন অনিন্দ, যাচ্ছি মুগুইদ কাসিরের সাথে ঢাকা টু জেদ্দা। ইউএস বাংলার BS361 এয়ারক্রাফট A330300 আমাদের উড়িয়ে নিয়ে যাবে জেদ্দায়। বিকেল 4:25 মিনিটে ফ্লাইট ছেড়ে জেদ্দার স্থানীয় সময় রাত 9:10 মিনিটে পৌঁছানোর কথা আমাদের। 7 ঘন্টা 45 মিনিটের জার্নি। ব্যাগেজ জমা দিয়ে দিলাম, চাহিদা মতো উইন্ডো সিটও পেলাম। এবার চলে যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। আমাদের ইমিগ্রেশন চেক ইন সব কমপ্লিট। এখন চলে যাচ্ছি লাউঞ্জে। আমরা দুজনেই এমএক্স কার্ড ইউজার। এমএক্স লাউঞ্জে গিয়ে বসবো। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিপার্চার টার্মিনালের 2 তলায় সবগুলো লাউঞ্জের অবস্থান। আমরা যাচ্ছি এমএক্স লাউঞ্জে। এমএক্স লাউঞ্জে আসলাম, এখন একটু খাওয়া দাওয়া করবো। এর আগে 2বার এই লাউঞ্জ ব্যবহার করেছি। আসলে এখানকার বিফ ভুনাটা আমার কাছে অসাধারণ লাগে। এখানে হরেক রকমের খাবার থরে থরে সাজানো আছে। আজকে দুপুরে এখানে স্টিম রাইস আছে, চিকেন বিরিয়ানি, বিফ ভুনা, সিচুয়ান ফিশ, এর পাশের ডেজার্ট আইটেমগুলো। আমরা ঢুকতে ঢুকতে বোর্ডিং গেট খুলে দিল। ঢুকেই হতাশ হলাম। এয়ারক্রাফট A330300 ইকোনমি ক্লাসের সিটগুলোর এমন বেহাল দশা কেন? ইনফ্লাইট এন্টারটেনমেন্টের কোনো ব্যবস্থা ছিল না। সিটের পেছনের ডিসপ্লে তো দূরের কথা, আমার সিট রীতিমতো নড়বড়ে ছিল। ব্যবহার করতে করতে সিটগুলো নিচের দিকে দেবে গেছে। লেগ স্পেসও অনেক কম মনে হয়েছে আমার কাছে। 4:25 মিনিটে ফ্লাইট, ঘড়িতে তখন 4:38। কেবিন ক্রুকে জিজ্ঞেস করলাম দেরি কেন? উত্তরে তিনি বললেন সিগন্যালের জন্য অপেক্ষা। বিকেল আনুমানিক 5টার পর আমাদের বিমানের চাকা নড়তে শুরু করলো। আমাদের যাত্রা শুরু হলো। দেশের মাটি ছেড়ে বিমান উড়াল দিল জেদ্দার উদ্দেশ্যে। সহযাত্রী অনিন্দ মামুন ততক্ষণে চোখ বন্ধ করে ফেলেছেন, তবে বেশিক্ষণ চোখ বন্ধ করে রাখা গেল না। চলে এলো আমাদের নাস্তা, একটা কেক, স্যান্ডউইচ আর পানি। এখন মধ্য আকাশে আছি, 36,000 ফুট উপর দিয়ে আমরা ছুটে চলছি। ইনফো ডিসপ্লে না থাকায় কিছুই বুঝতে পারছিলাম না আমরা কোথায়। যাই হোক, এবার পরিবেশন করা হলো রাতের খাবার। চিকেন রাইস নিলাম আমি, তার সাথে ছিল একটা ব্রেড আর সুইটস। খাবারটা ভালো ছিল। অবশেষে সৌদি আরবের স্থানীয় সময় 11:15 মিনিটের দিকে আমরা নামলাম জেদ্দার কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের হাজ টার্মিনালে। লাগেজ বেল্টে প্রায় 45 মিনিটের মতো অপেক্ষা করতে হয়েছে। লাগেজ নিয়ে বের হয়ে সিমের দোকান খুঁজতে লাগলাম। সিম খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম জেদ্দা প্রবাসী ইমন ভাইকে। ইমন ভাই আমাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে চলে আসছে। থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ দেওয়ার ভাষা নাই, আপনি আপনার ব্যস্ততা রেখে এখানে চলে আসছেন। জেদ্দার পুরাতন শহর আল বালাদে হোটেল নিয়েছিলাম। এয়ারপোর্ট থেকে যেতে সময় লাগবে 25 থেকে 30 মিনিট। আসসালামু আলাইকুম। সৌদি আরবের জেদ্দা শহরের আল বালাদ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আল কাসির। আজকের এই ভিডিওতে পুরাতন জেদ্দা শহরটা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এই শহরটা নিয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। সুতরাং পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন।
সৌদি আরবের পশ্চিমাঞ্চলের লোহিত সাগর তীরের একটি গুরুত্বপূর্ণ শহর জেদ্দা। এটি মক্কা প্রদেশের সর্ববৃহৎ ও সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর। 2012 সালের পরিসংখ্যান অনুযায়ী 43 লাখ মানুষের বসবাস এ শহরে, আর এটি সৌদি আরবের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র। বন্দর নগরী হিসেবেও এর বেশ পরিচিতি আছে। ওল্ড আলবালাদ গেট এটাকে বলা হয়, মানে আলবালাদ যে শহর, এই শহরের প্রবেশ পথ ছিল হচ্ছে এটা এখন পরিত্যক্ত। তবে জেদ্দা সরকার বা স্থানীয় যারা সরকারের দায়িত্বে আছেন তারা এইটাকে হেরিটেজ হিসেবে সংরক্ষণ করার চেষ্টা করছে এবং বিশ্ব পর্যটকদের কাছে এটাকে প্রমোট করছে। কালের বিবর্তনে জেদ্দা শহর থেকে হারিয়ে গেছে অনেক কিছু, কিন্তু এখনো মাথা উঁচু করে টিকে আছে পুরাতন জেদ্দা শহর, যেখানে আপনি 2500 বছর আগের দৃষ্টিনন্দন স্থাপনা দেখতে পাবেন। জেলেদের দ্বারা নির্মিত স্থাপনাগুলো সৌদি আরবের ঐতিহ্য বহন করে। পুরাতন বাড়িঘর এগুলোকে রেনোভেট করা হচ্ছে এবং রেনোভেট করে এগুলাকে আগে যে আদল ছিল সেই আদলই কিন্তু দেয়া হচ্ছে। আমাদের দেশে কি হয়, পুরাতন বাড়ি ভেঙে নতুন রূপ ধারণ করা হয়, নতুন রূপ দেয়া হয়, কিন্তু এখানে পুরো উল্টো। আপনার আগে যেই রূপে ছিল, আগে যে অবকাঠামো ছিল, নতুন করে সেই অবকাঠামোই তৈরি করা হয়। পুরাতন বালাদ শহরটাকে কিন্তু নতুন করে সাজানো হচ্ছে এবং আধুনিকও রূপ দেওয়া হচ্ছে। আপনি বিভিন্ন বাড়ির আশেপাশে বা বিভিন্ন স্থাপনার আশেপাশে একটু জায়গা পেলেই কিন্তু সেখানে আধুনিক কফি শপ দেখা যাচ্ছে এবং এখানে বসে গল্প করা বা কিছু খাওয়া, আড্ডা দেওয়ার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা কিন্তু এখনও এখানে রয়ে গেছে। এগুলো সব দোকান, এখন দোকানগুলো বন্ধ আছে। এইটা দোকানের মেইন গেট। এই গেটগুলো দেখে বোঝাই যাচ্ছে আরবের পুরাতন ঐতিহ্যগুলো কেমন। যে পথটা হেঁটে এলাম সেই পথের দুই পাশেই আপনার কাপড়ের দোকান। ফাইনালি একটা নিম গাছের দেখা পেলাম। সৌদি আরবে প্রচুর নিম গাছ দেখলেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা মনে পড়ে। ছোটোবেলায় জেনেছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিম গাছের চারা নিয়ে সৌদি আরবে এসেছিলেন এবং বাচ্চার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল। এখনও সেই নিম গাছ দেখলে আমার ওই কথাটাই মনে পড়ে। এই যে আরেকটা নিম গাছ দেখতে পাচ্ছেন, এখানকার সিকিউরিটি যিনি আছেন তার সঙ্গে কথা বলে জানতে পারলাম এই নিম গাছটা প্রায় 250 বছরের পুরনো। বলা হয় জেদ্দা শহরের সবচেয়ে পুরনো নিম গাছ এটা এবং সবচেয়ে বয়স্ক নিম গাছ এটা। ঘুরতে ঘুরতে এখন চলে যাচ্ছি গোল্ড মার্কেটের দিকে, বালাদ শহরের সবচেয়ে বিখ্যাত স্বর্ণ বাজার সামনে। সৌদি আরবে যাবেন আর গোল্ড মার্কেটে ঢু মারবেন না, তাই হয় নাকি? আজকের এই ভিডিওতে আপনাদের নিয়ে যাব জেদ্দার বিখ্যাত গোল্ড মার্কেটে, যেটাকে জেদ্দা গোল্ড সুক বলা হয়। সুক মানে হচ্ছে বাজার। জেদ্দার আলবালাদ এলাকায় এই গোল্ড সুকের অবস্থান। আমার হোটেল থেকে মাত্র 3 মিনিটের হাঁটা পথ। এটাকে বলা হচ্ছে গোল্ড সুক অর্থাৎ গোল্ড মার্কেট। বাব মক্কা আর আলবালাদ এলাকার মাঝামাঝি হচ্ছে গোল্ড মার্কেট। প্রতিদিন দুপুর থেকে রাত 9টা বা 10টা পর্যন্ত এসব দোকান খোলা থাকে। এখানে একটা সুন্দর নিয়ম আছে, এই দোকানপাটগুলো এখন খোলা দেখছেন, আজান হওয়ার সাথে সাথে সব বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে সবাই মসজিদে ছুটবে। একদম সরকারি নিয়ম, এই নিয়মের ব্যত্যয় কখনো ঘটে না। এটা হলো সুইস সেন্টার। এখান থেকে বাংলাদেশে যারা বার নিয়ে যায়, অর্থাৎ আমাদের দেশে বিস্কিট বলে, বিস্কিটগুলো নিয়ে যায় এখান থেকে। এখানে বিভিন্ন ক্যারেক্টার আছে, ক্যাটাগরি আছে, এখান থেকে নিয়ে যায় এখান থেকে। এখানে ম্যাক্সিমাম দোকানদার কোন দেশি? বেশিরভাগই ইয়ামানি, সৌদির মাধ্যমে বেশিরভাগই ইয়ামানি, বড় বড় ব্যবসাগুলো ইয়ামানি। ইন্ডিয়াও জড়িত আছে, ইন্ডিয়া অর্থাৎ কেরালা বেশি। গোল্ড প্রাইস তো প্রতিটা মুহূর্তেই চেঞ্জ হয়, আমি আপনার ক্যালকুলেশন করে বলছি। এই পাশে আসেন। এই মুহূর্তে আপনার গোল্ড প্রাইস হচ্ছে 21 ক্যারেট, যেটা সেটা হচ্ছে 281 গ্রাম পার গ্রাম। 281 এটা উইদাউট ট্যাক্স। সৌদি আরবে যে 15% ট্যাক্স আছে ওটা ছাড়াই হচ্ছে 281। আর 24 ক্যারেট যেটা সেটা হচ্ছে 323 রিয়াল। এটাতে কোনো ট্যাক্স নেই, মেকিং চার্জ নেই। গোল্ড প্রাইসটা এটা। আর 22 ক্যারেট যেটা সেটা আসবে আপনার 226, সেটা আসবে আপনার 295 করে উইদাউট ট্যাক্স। 295 জি। আচ্ছা, তাহলে 22 ক্যারেটেরটা ভরি কত পড়তেছে? 22 ক্যারেটের আজকে ভরি পড়বে আপনার ট্যাক্স এভরিথিং সব কিছু মিলে হবে 3900 রিয়াল। 3900 পার ভরি পড়তেছে, এক ভরি। আর সেটা আমাদের 32 করে যদি আমরা ক্যালকুলেশন করি সেটা হবে 1,24,000 টাকা। বাংলাদেশ থেকে ওভারঅল সব কিছু মিলে মিনিমাম 10,000 টাকা সেভ পার গ্রামে ভরিতে। আপনার কাছে এই গোল্ড সুক ঘুরে কেমন লাগছে? আমার কাছে ভালো লেগেছে, কারণ আমি দেশের বাইরে এই কোনো ফার্স্ট টাইম কোনো গোল্ড সুক ঘুরলাম, এবং সেটা আবার সৌদি আরবে। সৌদি আরব মানেই তো গোল্ডের একটি রাজ্য।
সেটি ঘুরলাম, আমার কাছে ভালো লেগেছে। তো গোল্ড শপের চেয়ে আমার কাছে বেশি ভালো লেগেছে হচ্ছে গোল্ড শপের এরিয়াটা, মানে মার্কেটগুলো। একটা হেরিটেজ সমৃদ্ধ জায়গাতে এই গোল্ড শপটা তৈরি, এখানে গোল্ডের মার্কেটটা, এবং এখানকার প্রত্যেকটা বিল্ডিংয়ের শপের কালারও গোল্ডের কালার, এবং দোকানের ভিতরে গোল্ড, সব মিলিয়ে আমরা একটা গোল্ডের রাজ্যে ছিলাম। গোল্ড একটা ব্যাপক পরিমাণে আমাদের কাছে ইম্প্যাক্ট ফেলেছিল আমাদের মস্তিষ্কে, আমাদের মনে, যে আমরা মানে গোল্ডের রাজ্যে আছি। জেদ্দার আলবালাদ এলাকার যে হোটেলটা আমি উঠেছি, এখান থেকে গুগল ম্যাপ ধরে মিনিট 15 হাঁটলেই আমরা পেয়ে যাব মা হাওয়ার কবর। হজরত আদম আলাইসাল্লাম যখন জান্নাতে ছিলেন, তিনি একাকিত্ব বোধ করছিলেন। তার সঙ্গী হিসেবে তার বুকের বাম পাঁজর থেকে আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়া আলাইসাল্লামকে তৈরি করেছিলেন। তারা জান্নাতে বসবাস করতে লাগলেন। এক পর্যায়ে শয়তানের ধোকায় পড়ে গন্ধম ফল খেয়ে আদম ও হাওয়া আলাইসাল্লাম আলাদা হয়ে যান। আল্লাহ তাদেরকে আলাদা করে দেন। আদম আলাইসাল্লামকে পাঠিয়ে দেন শ্রীলঙ্কায়, আর মা হাওয়া আলাইসাল্লামকে পাঠিয়ে দেন এই জেদ্দায়। এটা হচ্ছে পুরাতন মক্কা রোড। এই রোড দিয়ে ডান দিকে গেলে হচ্ছে মক্কার রাস্তা। এই যে হলুদ কালার দেয়ালটা দেখতে পাচ্ছেন, উঁচু দেয়াল, এটাই হচ্ছে মাকবারায়ে হাওয়া, মানে হাওয়া কবরস্থানের সীমানা প্রাচীর। লোকশ্রুতি আছে এই সীমানা প্রাচীরের ওপাশেই ঘুমিয়ে আছেন মা হাওয়া আলাইসাল্লাম। দুইটা খেজুর গাছ দেখা যাচ্ছে, এর সামনেই মেন গেট। ওই তো সামনে লেখা মাকবারায়ে হাওয়া, মানে হাওয়া কবরস্থান। এখানে দায়িত্বরত যিনি সিকিউরিটি আছেন, তিনি আমাদেরকে জানালেন যে এখানে দর্শনার্থী প্রবেশ নিষেধ। কেন দর্শনার্থী প্রবেশ নিষেধ সেই কারণটা তিনি গুগল ট্রান্সলেটে আমাদেরকে বললেন। তিনি আরবিতে বললেন এবং গুগল ট্রান্সলেটে বাংলায় আসলো। তিনি বোঝাতে চাইলেন যে আগে একসময় এখানে দর্শনার্থী প্রবেশ করতে দেওয়া হতো, যারা দর্শনার্থী যেতেন তারা এখানে ময়লা ফেলতেন এবং জায়গাটা নষ্ট করে ফেলতেন। এজন্য গত কয়েক বছর ধরে এখানে দর্শনার্থী প্রবেশ করা একদম নিষেধ। এবং উনি জানিয়েছেন এখানে মা হাওয়া আলাইসাল্লামের কবর কোনটি সেটা নির্দিষ্ট করে বলা নেই, এবং এখানে আদৌ হাওয়া আলাইসাল্লামের কবর আছে কি না সেটা একমাত্র আল্লাহ জানে। ये एक्चुअली मकबरा हवा है हमारे लेफ़्ट साइड पे, तो इनका नाम है मकबरा हवा। बाकी इनके अंदर समटाइम जो मुस्लिम या बाकी लोग आते हैं यहाँ पर ज़ियारत करने के लिए, हज्जाज कराम आते हैं बहुत ज़्यादा उम्रा करने के लिए, मुस्लिम्स जो भी ऑल ओवर द वर्ल्ड, तो वो ये कहते हैं कि यहाँ पर मकबरा हवा है, यानी कि अम्मा हवा की कब्र है। पर ऐसा नहीं है, ये इनका नाम है। यानी कि जैसे आप लोगों का नाम है, हमारा नाम है, हर चीज़ का एक जगह का नाम होता है, तो ये इस मकबरे का नाम मकबरा हवा है। बाकी इनके अंदर ऐसा कुछ नहीं है। এই কবরস্থানে এখনও প্রতিদিন কবর হয়। এর আশেপাশে যারা থাকেন, যেসব এলাকার বাসিন্দারা থাকেন, তাদেরকেই একমাত্র এখানে সমাহিত করা হয়। আমি ঘুরতে ঘুরতে এক বাংলাদেশি ভাইকে পেলাম। তিনি অবশ্য ক্যামেরায় কথা বলতে রাজি হননি। তিনিও জানালেন যে এখানে হাওয়া আলাইসাল্লামের কবর আদৌ আছে কি না। তিনি বলছেন যে এখানে কবর নেই, এই কবরস্থানের নামটা শুধু মা হাওয়ার নামে। এটা নিয়ে বিভিন্ন তথ্য আছে, দালিলিক প্রমাণ এখানে নেই। তার কারণ হিসেবে সিকিউরিটি আমাদেরকে বলল যে নূহ আলাইসাল্লামের সময়ের বন্যার ঘটনা আমরা সবাই জানি, বন্যায় পুরো প্লাবিত হয়ে গেছিল। সেই বন্যায় কার কবর কোথায় গেছে কেউ বলতে পারে না, একমাত্র আল্লাহ পাকই জানে। এই কবরস্থানে দর্শনার্থী প্রবেশ নিষেধ। তবে আপনি যদি শুক্রবার আসেন, শুক্রবার জুম্মার নামাজের পর যাদেরকে দাফন করা হয়েছে কবরবাসীদেরকে সালাম দেওয়ার জন্য এই কবরস্থানটা কিছু সময়ের জন্য খুলে দেওয়া হয়। তবে এটা শুধুমাত্র এখানে যারা স্থানীয় তাদের জন্য, বাইরের দর্শনার্থীদের জন্য না। আসসালামু আলাইকুম, কেমন হাল? আলহামদুলিল্লাহ। هذه مقبرة الملك واقع في حي جدة আচ্ছা, البلد. حياك الله يا حبيبي. من وين انت؟ মিন বাংলাদেশ। مرحبا حياك الله يا حبيبي. حبيبي الحمد لله الحمد لله. تفضل معنا. مين انت؟ انا صالح الشريك. صالح الشريف. ايوه من سعودي؟ من السعودية. من السعودي. يلا. انا القاسر من بنغلاديش. يا مرحبا يا ابو القاسم حياك الله. الحمد اي لله. خدمة يا حبيبي. الحمد لله حبيبي. اي خدمة. يلا 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 السلام عليكم. তো হাওয়া আলাইসাল্লামের কবর সম্পর্কিত এই ছিল আমার আজকের ভিডিওতে। কেমন লেগেছে ভিডিওটি জানান ভিডিওর কমেন্টস বক্সে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় আজকে আমার শেষ দিন। 5 দিন ছিলাম জেদ্দার আল বালাদ এলাকায়। চষে বেরিয়েছি এখানকার অলিগলি, নিয়েছি হরেক রকম খাবারের স্বাদ। আপনাদের দেখিয়েছি এখানকার উৎসব, পুরাতন আল বালাদ শহর, মা হাওয়াল ইসলামের কবরস্থান, জেদ্দার গোল্ড মার্কেট সহ আরো অনেক কিছু। পাশাপাশি জানিয়েছি এখানকার বাংলাদেশিদের বর্তমান অবস্থা, নতুন যারা আসতে চান তাদের উদ্দেশ্যে পরামর্শ। আজকের ভিডিওতে তুলে ধরবো জেদ্দার অন্যতম একটি মসজিদ, যেটিকে মসজিদে জাফফালি বা মসজিদে আল কিসাস বলা হয়। এই মসজিদে প্রকাশ্যে গলা কাটা হতো, তাই এটিকে কল্লা কাটা বা গলা কাটা মসজিদ নামে বাংলাদেশিরা চেনেন। আল বালাদ শহরের পুরাতন জেদ্দা গেটের কাছেই এই মসজিদটির অবস্থান। সৌদি আরবের আইন অনুযায়ী ধর্মত্যাগ, বিশ্বাসঘাতকতা, সমকামিতা, গুপ্তচর বৃত্তি, খুন, ধর্ষণ, সন্ত্রাস, ডাকাতি ইত্যাদির শাস্তি মৃত্যুদণ্ড। দেশটিতে শিরচ্ছেদ করে এ শাস্তি প্রদান করা হয়, আর চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান রয়েছে। আমার পেছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি মসজিদ। এই মসজিদের নাম হচ্ছে মসজিদ আল কিসাস। এটাকে কল্লাকাটা মসজিদও বলা হয়, কারণ হচ্ছে লোকশ্রুতি আছে এই মসজিদে জাফফালিতে প্রতি শুক্রবার জুম্মার নামাজের পর জনসম্মুখে দোষী ব্যক্তিকে সাজা প্রদান করার মাধ্যমে রায় কার্যকর করা হতো। এইখানটাতে সবার সামনে বিচার হতো এবং বিচারে দোষী সাব্যস্ত হলে একদম সবার সামনেই শিরচ্ছেদ করা হতো। প্রতি ওয়াক্তের নামাজের সময় মসজিদটি খোলা থাকে। আপনি যদি এই মসজিদের ভেতরে প্রবেশ করতে চান তাহলে অবশ্যই ওয়াক্তের নামাজের সময় আসবেন। মসজিদটি চারদিকে সুসজ্জিত করে রাখা, এর মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। মসজিদে কিসাস থেকে বেরিয়ে যাচ্ছি। কেমন লেগেছে ভিডিওটি জানান কমেন্টস করে। আর সৌদি আরব, জেদ্দা, মক্কা এবং মদিনার আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা জেদ্দা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছি। জেদ্দা চ্যাপ্টার আজকেই ক্লোজ করছি। মক্কায় গিয়ে হোটেলে উঠবো। আমাদের যাত্রা শুরু হচ্ছে সৌদি আরবের বাণিজ্যিক রাজধানী জেদ্দা থেকে। সমুদ্র তীরবর্তী এই শহরটি শুধু আধুনিকতার প্রতীক নয়, এটি হাজিদের প্রথম গন্তব্যও বটে। আমরা জেদ্দা শহরে 5 দিন ছিলাম, ঘুরে দেখেছি এই শহরটির অলিগলি, নিয়েছি আরবি ঐতিহ্যের স্বাদ। এবার ছুটে চলছি কাবার পথে, মহান রবের দরবারে মস্তক অবনত করতে। জেদ্দা থেকে মক্কার দূরত্ব প্রায় 80 কিলোমিটার, সময় লাগবে আনুমানিক 1 ঘন্টা 10 মিনিটের মতো। পথের দুই পাশে মাঝে মাঝে দেখা যায় মরুভূমির সৌন্দর্য, দূরের পাহাড়, আর মাঝে মাঝে উকি দেয় কিছু সবুজ। আমরা জেদ্দা থেকে রওনা করে প্রথমে হোটেলে উঠবো, তারপর মক্কার আয়েশা মসজিদ থেকে এহরাম বেঁধে উমরা করতে যাব। একটু ভয় লাগছে, আবার চিন্তাও হচ্ছে। সেই সঙ্গে মক্কা শহরটা দেখবো, সেটা ভেবে নিজের ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। এই প্রতিক্রিয়া আসলে ভাষায় প্রকাশ করার মতো না। চলতে চলতে আমরা যাত্রার প্রায় শেষ দিকে। দূর থেকে পাহাড় ঘেরা পবিত্র মক্কা শহর দেখা যাচ্ছে। হৃদয়ের ভেতর এক অনির্বচনীয় আবেগ খেলা করছিল। কিছুক্ষণ পরপরই মসজিদুল হারাম আর কাবাঘরের রোড সাইন দেয়া আছে। এটি যখনই চোখে পড়ছে তখনই মনে হয় আল্লাহ নূর ঝলমল করছে। 1.5 ঘন্টা একটা জার্নি ছিল। 1.5 ঘন্টা জার্নি শেষে মক্কায় চলে এসেছি। এটাই আমাদের হোটেল। এটা অবশ্য পিছন সাইড, গাড়ি এখানে পার্কিং করে আমরা নেমেছি। সামনের দিক দিয়ে আমরা হোটেলটায় উঠবো এবং এই হোটেলটা কেমন সেটাও আপনাদেরকে দেখাবো। মক্কার মিসফালা এলাকার ইব্রাহিম খলিল রোডের একদম শেষ মাথায় আমাদের হোটেল। 4 বেডের এই হোটেলটার জন্য আমাদের গুনতে হবে প্রতিদিন 70 রিয়াল। এই রুমের সঙ্গে ছোট্ট একটা কিচেন রয়েছে, ওয়াশরুম রয়েছে। সবকিছু মিলে এই হোটেলের পরিবেশটা আমার ভালোই লেগেছে। 4 জনের রুম হলেও আমরা 2 জন এখানে আরাম করে থেকে যেতে পারবো। এই ছিল আমার আজকের ভিডিওতে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।